নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রায় ও মার্টিনের কোশ্চেন পেপার সমাধান সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলটা নিয়ে। বালুরঘাট হাই স্কুল। আচ্ছা, এখানে কিছু কিছু প্রশ্ন আছে, সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। বলছে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ, সেটি কি? সেটি হলো কাচ। হ্যাঁ, এবং দেখুন সবগুলো আমি দাগিয়ে দিয়েছি, এক্সট্রা করে বলবো না। আর কিছু কিছু আমার যেগুলো খুব ভালো লাগছে আমি সেগুলাই বলবো, বাকি দাগিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা পড়বেন, বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। তারপরে দেখুন আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটক গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন? এটা 96 পেজ, মানে আপনারা পাঠ্য বইয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, 96 পেজ, 96 পেজ নাম্বার 96। হ্যাঁ, আচ্ছা, সময় লাগছে। এই যে এই লাইনটা লিখবেন যে কঠিন উপরিতলে যত বেশি সংখ্যক পরমাণু আয়নিত হওয়ার সুযোগ পায় তত তাড়াতাড়ি। হ্যাঁ, সেই কারণে এই যে লাল কালির লাইনটা আপনারা এটা লিখবেন, তাহলেই হবে। আচ্ছা, 96 পেজে এটা আমাদের চলে গেল। এবার চলে আসি যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন গ্যাস মুক্ত হয়? উত্তর হলো অক্সিজেন। তারপরে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে যায় সেটিকে কী বলে? সেটিকে বলে পেন্টোগ্রাফ। সেটিকে বলে পেন্টোগ্রাফ। ঠিক আছে, একটু এদিকে চলে আসি। এবার হিমমিশ্র কাকে বলে উদাহরণ দাও। হিমমিশ্র কাকে বলে উদাহরণ দাও, 35 পেজ। আমরা সবাই এটা সম্বন্ধে জানি। হিমমিশ্র কাকে বলে উদাহরণ দাও, এটা হলো 35। এই যে দেখুন এইটা আছে, এই যে একদম হাইলাইট দিয়ে হাইলাইট করেই রেখেছে আপনাদের জন্য। এই যে দেখুন হিমমিশ্র, একদম 35 পেজে হিমমিশ্র তাপের চ্যাপ্টারের প্রশ্নটা তাপ। হ্যাঁ, বরফের সঙ্গে নুন মিশিয়ে হিমমিশ্রের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণে মাছ সংরক্ষণ, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া জন্য ব্যবহার করা হয়। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে মাছ মাংস, মেনলি মাছ মাংস সংরক্ষণ করার জন্যই এই হিমমিশ্রটা তৈরি করা হয়েছে। বিশেষ করে মাছ মাংস সংরক্ষণ করার জন্য হিমমিশ্রটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমাদের হিমমিশ্র চলে গেল। এবার আসলো, এবার দেখো এখানে আসলে, এবার এখানে দেখো লোহায় মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ ও বিজারণ উভয়ই ঘটে। হ্যাঁ, বুঝিয়ে দাও। এটা শুধুমাত্র 108 লিখেছি, যদিও 108 107 দু পাতাতেই মিলে পেয়ে যাবো। জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। আমি একটু বেশি দূর চলে যাচ্ছি বন্ধুরা। আচ্ছা, সর্বপ্রথমে তো আমরা এই যে জায়গাটা, এই যে ছকটা, এটা লিখবো। এর দ্বারা বোঝা যাচ্ছে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তারপরে একটা উদাহরণ হিসেবে আমরা এটাকে নিতে পারি। আমরা উদাহরণ হিসেবে তার নিচেরটাকে নিতে পারি। আর তার সাথেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদ আরও, আমাদের এই যে শিক্ষা সংসদের বইটি খুব ভালো, এখানে আরও কিছু দেওয়া আছে। এখানে লোহার লোহার যে সংকেত সেটি দেওয়া আছে, নিচে লোহার নাম, এর সঙ্গে বিস্তারিত কিছু দেওয়া আছে। এটা লোহার সংকেত হল ফেরিক অক্সাইড Fe2O3 NH2। এখানে এনের মান জলের অণুর সংখ্যা, যা নির্দিষ্ট নয়। জলের অণুর সংখ্যা নির্দিষ্ট নয়, যা বৃষ্টি হচ্ছে জলের অণু নির্দিষ্ট হওয়ার কারণও নেই, হয়ে গেল। আচ্ছা, সেটা আলাদা বিষয়। এবার বলছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে না, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়। কারণ কি আয়নিত হয় না। পারদ তড়িৎ বিশ্লেষণ নয়, কারণ কি? কারণ আয়নিত হয় না। আচ্ছা, যাই হোক, এটা হলো। এবার বলছে নিম্নলিখিত একটি করে উত্তর দাও। প্রথমে আছে তাপগ্রাহী পরিবর্তন, তাপমোচী পরিবর্তন। তাপমোচী রাসায়নিক পরিবর্তন আছে, আমি শুধু মোচি বললাম, যাই হোক কোনো ব্যাপার না, চলবে। এবার 98-এ চলে আসি আমরা। 98-এ দেখুন আমি দাগিয়ে রেখেছি, এটা হলো তাপমোচী। এটা তাপমোচী পরিবর্তন, দেখতে পাচ্ছেন আপনারা, তাপমোচী। হ্যাঁ, তাপটা উৎপন্ন হবে। এটা তাপমোচী মানে মোচন করে তাপ উৎপন্ন হবে। এর মধ্যে যে কোনো একটাকে উদাহরণ হিসেবে বেছে নিতে পারেন, উদাহরণ হিসেবে লিখতে পারেন। এটা হলো তাপমোচী। এবার তাপগ্রাহীর কথা যদি বলি, এখানে চলে আসেন, আপনারা তাপগ্রাহীর কথাটা বুঝতে পারবেন সম্পূর্ণটা। এটা হলো তাপগ্রাহী। আচ্ছা, এখানে হলো আমাদের উদাহরণ হিসেবে আপনারা এটা পেয়ে যাবেন, এই যে চুনা পাথরের সাথে যে বিক্রিয়া, এটা আপনারা উদাহরণ হিসেবে পেয়ে যাবেন।
এটা লিখতে পারেন। আচ্ছা, আর পরিবর্তনশীল যে আর আরেকটা আছে দেখে নিই একটু, প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন যে বিক্রিয়াটা এটাও এখানেই পেয়ে যাবেন। দেখেছিলাম। আচ্ছা, আশেপাশে আছে। আচ্ছা, আমি বলছি। আচ্ছা, এর মধ্যে অন্য কিছু একটাতে চলে আসি আবার। এই 100 তার নিচে যে রাসায়নিক যে সংকেতটা আছে না, ইলেকট্রনের তত্ত্ব অনুসারে বুঝিয়ে দাও। 2Fe2 105 পাতা। হুম 100 এই যে এফিসিএল, আপনার এফিসিএল এটা এই যে নিচে বিক্রিয়া শুধু ধনাত্মক আয়নযুক্ত আয়নগুলি আধানের পরিবর্তন ঘটে, তাই বিক্রিয়া নিচের এইভাবে করে মানে এটা আপনারা লিখবেন আর কি, বুঝলেন? ওটা এইখান থেকে লেখা শুরু করবেন। এগুলোকে বোঝানোর জন্য অন্য একটা ক্লাস করতে হবে, কিন্তু যদিও রসায়নের জিনিস। তো আপনাদের মোটামুটি এ পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, আপনাদের মোটামুটি এই পর্যন্ত লিখতে হবে, বুঝতে পারছেন তো? ব্যাপারটা আপনি এই পর্যন্ত লিখলেই ব্যাপারটা হয়ে যাবে। এই যে এই পর্যন্ত লাস্ট। হ্যাঁ, এই পর্যন্ত করবেন তাহলেই হয়ে যাবে। এবার নেক্সটে চলে আসি। মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ, এখন এগুলো সবই জানা আমাদের। NaCl ও ক্যাথোডে অ্যানোডের কী কী বিক্রিয়া সম্পন্ন হবে, এটা আমরা পেয়ে যাবো 114 পাতায়। 115 পর চলে আসি 114 পাতা। 114 পাতা বলতে গেলে আমাদের এটা, এই যে আমাদের অ্যানোডে কোনটা উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে কোনটা উৎপন্ন হচ্ছে, কোন কোন গ্যাস পাওয়া যাচ্ছে, এইটা উত্তরটা লিখে দিলে আপনাদের এখানে একদম ফুল উত্তর হয়ে যাচ্ছে। এটা 114 পাতা আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাও কিন্তু মৌলিক যৌগিক ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারেরই প্রশ্ন। আচ্ছা, চলে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসি যে বজ্রপাতের সময় কী কী করা উচিত বলে মনে হয়। এটা 160 পাতায় আমরা পেয়ে যাবো। হ্যাঁ, এটা সম্ভবত প্রাকৃতিক ঘটনাগত বিশ্লেষণ চ্যাপ্টারের প্রশ্ন। 160 116। আচ্ছা, এটা এখানটায় মানে পাতা নাম্বারটা এই যে এটা 160 না বন্ধুরা, এটা 167 হবে। 67 করে রাখুন আপনারা। হ্যাঁ, এই যে বজ্রপাতের সময় কী কী করা উচিত, কী কী করা উচিত না, নিরাপদ স্থান কোনটা, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের এখানে যেটা প্রশ্নটা ছিল, বজ্রপাতের সময় তোমার কী কী করা উচিত বলে মনে হয়। আচ্ছা, বজ্রপাতের সময় কী কী করা উচিত অথবা উচিত নয়, এখানে অনেক কটা আছে, সবগুলো তো ঢালা লেখা সম্ভব না, মোটামুটি একটা করে লিখে দিতে হবে। একটু পড়ে রিডিং করে আপনারা বুঝে নেবেন। বজ্রপাতের সময় বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা বা নিরোধক ব্যবস্থা নেওয়া, এগুলো আমাদের করতে লাগে। বাড়ির যেসব বিদ্যুৎ পরিবাহী তার আছে, বৈদ্যুতিক পাইপ আছে, সেগুলি থেকে দূরে সরা, এতে নানা কাজগুলো করতে হবে। এগুলো 3-4বার ডিভিশন করে নিজেদের মতো করে লিখে দেওয়া সবচেয়ে বেশি ভালো কাজ হবে আপনাদের জন্য। তারপরে এদিকে আমরা চলে আসি, বজ্রপাত আমাদের চলে গেল। দেখো, ডেঙ্গু জ্বর প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়, উত্তর হলো অণুচক্রের সংখ্যা কমে যায়। কোনটি রবি ফসল, উত্তর হলো গম। আচ্ছা, চায়ের উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আচ্ছা, আর এপিআরি কি, মৌমাছি চাষের জন্য যে ঘরগুলো তৈরি করা হয় আমরা তাদের এপিআরি বলবো। আচ্ছা, ঠিক আছে, এবার এখানে মিশ্র মাছ চাষ এর উপযোগিতা কী, মুরগি কী, এই যে প্রশ্নটা আছে না, আমরা যে 3-এর 1 যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা মানুষের খাদ্য। এছাড়া হলো মানুষের খাদ্য। জৈব সার কেন, জৈব সার অজৈব সার মধ্যে জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য আমাদের কাছে অনেক। যেমন ধরুন, জৈব সার মাটির উর্বরতা শক্তি বাড়ায়, অজৈব সার কিন্তু তেমন উর্বরতা শক্তি বাড়ায় না। জৈব সার বলতে যেটা কিনা প্রাকৃতিক উপায়ে যে সারটা আমরা পেয়ে থাকি, যেমন ধরুন গোবর সার। আর গোবর সারটাকে আমরা অবশ্যই জৈব সার হিসেবেই বলবো। আচ্ছা, দেখা যাক
প্রথমে আপনাদের চলে আসি মিশ্র চাষ। মিশ্র চাষ হলো 2-2-7। আচ্ছা, 25। এখানে যেটা ছিল মিশ্র মাছ চাষ এর উপযোগিতা কী? মিশ্র মাছ চাষ বলতে গেলে এই যে আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন, এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন মিশ্র মাছ চাষ, মিশ্র মাছ চাষ, নিবিড় মাছ চাষ আপনারা এই জায়গাটার মধ্যে পেয়ে যাবেন। বাস হয়ে গেল। এবার জৈব সার, অজৈব সার। এবার চলে আসি, একটু আগে চলে যেতে হবে আমাকে, একটু আগে চলে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে এখানে আছে যে জৈব সার কেন অজৈব সার থেকে বেশি ভালো, এটা দিয়ে আপনাদের পার্থক্যটা তৈরি করে দিতে হবে। যেমন ধরুন জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, অজৈব সার জলধারণ ক্ষমতা বাড়ায় না। জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে, অজৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে না। জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয়, অজৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয় না। হ্যালো, এগুলা ব্যবহার করে আমাদের কাজটা করা যাবে। হ্যাঁ, জৈব সারের খরচ তুলনামূলকভাবে কম, অজৈব সারের খরচ তুলনামূলকভাবে বেশি। হ্যাঁ, ইত্যাদি নানা জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা এই কোশ্চেন 1 বালুরঘাট হাই স্কুলের গোটা স্কুলটাই সমাধান করে দিয়েছি। তো যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলোই সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সটে খুব তাড়াতাড়ি বাকিগুলো সমাধান করে দেবো। তো আজ এই পর্যন্তই।